দেবকদা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভার প্রচারে গেলেন এবং সেখানে অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিককে প্রচারের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো। এবং এইভাবে একজন বিধায়ককে অপমান আদৌ করা যায়? তিনি একজন সাংসদ, বহুদিন ধরে রয়েছেন, কিন্তু একজন বিধায়ককে এইভাবে কি অপমান করা যায়? দেখো, অপমান করা যায় কি যায় না এটা যিনি করছেন বা করছেন না তিনি বুঝবেন, এবং যাকে করা হচ্ছে কিংবা হচ্ছে না তিনি বুঝবেন। এইটা নিয়ে বলাটা আমার মনে হয় যে আমাদের সাংবাদিকদের সাজে না। কারণ তৃণমূল কংগ্রেস বারবারই বলে থাকে তারা একটা পরিবারের মতো, এবং এই পরিবারের মধ্যে যেরকম প্রীতি থাকবে সেরকম মাঝে মধ্যে এই ধরনের ঘটনাও ঘটতে পারে বলে আমরা ধরে নিতে পারি। কিন্তু যেটা বলার শোভন, সেটা হচ্ছে যে খুব পরিষ্কার করে আমরা দেখলাম যে দল অফিসিয়ালি এই ঘটনায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালো। আমি দল এই জন্যই বলছি কারণ তৃণমূল ভবনেই সাংবাদিক বৈঠক করে ব্রাত্য বসু এবং কুণাল ঘোষ যে বক্তব্য পেশ করলেন তাতে কোথাও কোন রকম সংশয় দ্বিধা দ্বন্দ্ব কিছু নেই যে দল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়ালো। এইখান থেকে কয়েকটা, সেটাও তুমি বলতেই পারো যে সেটা একেবারেই তাদের দলের বিষয়, কিন্তু সাংবাদিকদের কাজই তো তোমার ধরো এই যা ঘটছে রাজনৈতিক যে দিনলিপি সেই দিকে নজর রাখা এবং সেই সম্পর্কে কখনো কখনো একটা এডিটোরিয়াল মতামত দেওয়া বা মানুষ যা ভাবছে সেটাকে অনুধাবন করার চেষ্টা করা এবং এইগুলো মানুষের কাছেই তুলে ধরা। এই জায়গা থেকে আমি তোমাকে বলতে পারি যে যখনই আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস একেবারে অফিসিয়ালি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালো, তখন কয়েকটা প্রশ্ন উঠে যায়। এক হচ্ছে, ধরো আমি তোমায় বলছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে সেই দিনটার কথা, সেই যে ভিজুয়ালটার কথা ভালো করে ভাবলে বুঝতে পারবেন। আমি দর্শকদেরও বলবো, আপনারা যখন এই ভিজুয়ালটা দেখবেন আর একবার, তখন আপনারা ভালো করে দেখবেন এবং ভালো করে শোনারও চেষ্টা করবেন। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন কাঞ্চনকে, আমার অসুবিধে হচ্ছে, আমার তো ভোটটা করতে হবে, আমার অসুবিধে হচ্ছে। এবং যাই হোক, আমরা দেখলাম যে কাঞ্চন মল্লিক নেমেও গেলেন ইত্যাদি ইত্যাদি। পরে সাংবাদিকের বুমের সামনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলেছেন যে মহিলারা রিয়াক্ট করছে, একদম। এবং মহিলারা রিয়াক্ট করছে বলার সঙ্গে সঙ্গে একটা, দর্শক বন্ধুরা এটা আপনারা খেয়াল করবেন, সুমন তুমিও খেয়াল করে দেখো, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে ও শুধু আমার সঙ্গে ঘুরছে কেন, ও শুধু অর্থাৎ কাঞ্চন শুধুমাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘুরছেন কেন, কেন আলাদা করে প্রচার করছে না? তাহলে কি এটা সেলফ কন্ট্রাডিকশন হচ্ছে না? যদি মহিলারা রিয়াক্ট করে কাঞ্চনকে দেখলে, কোট আনকোট যদি আমরা এটা মেনে নিই তর্কের খাতিরে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেরকম বলেছেন সেই অনুযায়ী যদি মেনে নেওয়া হয়, তাহলে তো মহিলারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চন সঙ্গী হয়ে থাকলেও রিয়াক্ট করবে, আবার একা সভা বা অন্য কোনো প্রচার জনসভা ইত্যাদি করলেও রিয়াক্ট করবে। সুতরাং এই জায়গায় একটা সেলফ কন্ট্রাডিকশন রয়েছে বলে মনে হচ্ছে, এবং এখান থেকেই একটা প্রশ্ন উঠে আসছে যেটা আমার মনে হয় যে তৃণমূল রাজনীতিতে, তৃণমূলের হুগলি জেলার রাজনীতিতে, তৃণমূলের শ্রীরামপুর লোকসভা রাজনীতিতে একটা বড় প্রশ্ন। সেটা হচ্ছে আসল কারণ কি তাহলে অন্য কিছু আছে? কাঞ্চনকে সরিয়ে দেবার, কাঞ্চনকে অ্যাভয়েড করার অন্য কোনো কারণ আছে কি? এইটা একটা প্রশ্ন কিন্তু জনমানসে উঠছে, এবং যারা রাজনৈতিক পর্যবেক্ষক তারাও এই বিষয়টা নিয়ে কিছুমাত্র হলেও ভাবছেন। সুমন, দেবকদা, আরো একটা যে প্রশ্নটা তুমি তুললে যে গ্রামের মহিলারা রিয়াক্ট করেছেন, রিয়াক্ট করবেন এই জন্য তাকে নেওয়া হলো না, এখানেই তো প্রশ্ন, তাহলে কি কোনো কোনো কি ব্যক্তিগত কারণ কি টেনে আনা হচ্ছে এই ইস্যুটা নিয়ে? দেখো, মানে কাঞ্চন মল্লিক। এক হচ্ছে এইটা খুব ইন্টারেস্টিং জায়গা সুমন। যেমন ধরো, যে জায়গায় প্রচার করা হচ্ছিল সেই জায়গাটি নবগ্রাম, তার নাম কোন্নগরের নবগ্রাম। কোন্নগর মেল লাইন স্টেশন, হাওড়া বর্ধমান যে মেল লাইন স্টেশন তার ওপারে, অর্থাৎ পশ্চিম পাড়ে। পশ্চিম পাড়ে হচ্ছে তোমার নবগ্রাম। এখন কি জানো তো, বারাসাতের মধ্যম গ্রাম কিন্তু গ্রাম নয়, বেশ একটি শহর। হ্যাঁ, হরিয়ানার গুরুগ্রাম গ্রাম নয়, একটি শহর।
গুজরাটের জলগাঁও গাঁও নয়, একটি শহর। ঠিক সেরকম ভাবেই নবগ্রাম একেবারেই গ্রাম নয়। শিক্ষা, সংস্কৃতি, রুচি এই সমস্ত ভিত্তিতে নবগ্রাম উত্তরপাড়ার চেয়ে কিছু কিছু অংশে পিছিয়ে নেই, হয়তো কোনো কোনো অংশে এগিয়ে আছে। এইরকম একটা তোমার জনবসতি সেখানে। সুতরাং নবগ্রামকে গ্রাম বলে আলাদা বন্ধনীতে ফেলা, এবং এখানেও আমার একটা প্রশ্ন আছে, এটা একেবারেই দর্শক বন্ধুরা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন বা সম্ভব হলে মতামত দেবেন এই বক্তব্যটিতে অন্তত। গ্রাম বলে আলাদা করার কি কিছু এখনো পর্যন্ত 2024-এ বেঁচে আছে? গ্রাম শহরকে কিভাবে আলাদা করা যায়? পশ্চিমবঙ্গের শিক্ষার কথা আমরা জানি, পড়াশোনার ছেলে মেয়েদের পড়াশোনার যে রেজাল্ট হয় প্রতি বছর, এখনো পর্যন্ত আমরা জানি কলকাতা তো আছেই ঠিকই, কিন্তু গ্রামাঞ্চল থেকে এখনো পর্যন্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে প্রথম দ্বিতীয় হয়। সুতরাং কোনোভাবেই গ্রাম কি আলাদাভাবে একটা অন্যরকম দৃষ্টিতে দেখার কোনো মানে এখনো পর্যন্ত আছে কিনা, এই নিয়ে একটা সংশয় থাকার কথা। হ্যাঁ, যদি ধরো মানে কোন রকম সংকীর্ণ মনা মানুষ গ্রামে বাস করেন আর খুব উদার মানুষ শহরে বাস করেন, এইটা কিন্তু আমার মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তুমি জানো, যথেষ্ট অভিজ্ঞ রাজনীতিক তো বটেই, যথেষ্ট যোগ্য একজন আইনজীবী, শিক্ষিত মানুষ, এ নিয়ে কোনো সংশয় তো নেই। ফলত আমার আবার এইখানে আবার প্রশ্নটা মানে ঘুরে ফিরে আসছে সুমন, সেটা হচ্ছে যে তাহলে কি অন্য কোনো কারণ আছে সুমন? দেবকদা, আরো প্রশ্ন আরেকটা, যেটার উত্তরটা হয়তো এখনো পাওয়া যাচ্ছে না, যে তৃণমূলের তরফে কল্যাণ ব্যানার্জির পাশে দাঁড়ানো হলো, মানে দলের তরফ থেকে পাশে দাঁড়ানো হলো, এটা কি লোকসভা ভোট বলে কি দল মানে কল্যাণের পাশে দাঁড়ানো হলো, যখন বিধায়কের পাশে দাঁড়ানো হলো না? কারণ এটা বিধানসভা ভোট নয়। এটাই কি এর কারণ, নাকি অন্য কোনো আবার কারণ রয়েছে এতে? দেখো, এক হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো হলো, এই কথাটার মধ্যেই যে কথাটা নিহিত রয়েছে সেটা হচ্ছে কাঞ্চনের পাশে দাঁড়ানো হলো না। একটা হুম। সমন্বয় প্রয়াস করা যেতেই পারতো, সেটা দল কেন করেনি, দল ভালো করে বলতে পারবে। কিন্তু আমি আবার বলছি, ধরো কাঞ্চন মল্লিক, যে আলোচনায় যেগুলো এসছে, কাঞ্চন মল্লিকের বিবাহ, কাঞ্চন মল্লিক বলছেন এটা আমার একেবারেই ব্যক্তিগত বিষয়। তারপরে কিন্তু কুণাল ঘোষ আরেকটু এগিয়ে বলেছেন যে যে সমস্ত সোশ্যাল মিডিয়া যে সমস্ত ছবিপত্র বেরিয়েছে সেইগুলো খুবই অসুবিধাজনক এই সাধারণ মানুষের কাছে। এইখানে এইখান থেকে আর একটা আলোচনা শুরু হচ্ছে সুমন, সেটা হচ্ছে যে কাঞ্চন মল্লিক তার স্ত্রীর সঙ্গে ছবি দিয়েছেন, বৈধ স্ত্রী, তার সঙ্গে কাঞ্চন মল্লিকের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। হ্যাঁ। এই ধরনের যারা বিনোদন জগৎ থেকে আসেন, এবং আমি যতদূর জানি, আমি যদি ভুল হয় তাহলে যে কেউ আমায় সংশোধন করে দিতে পারেন, যে কাঞ্চন মল্লিককে মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছিলেন যে প্রার্থী হবার জন্য। কারণ মুখ্যমন্ত্রী, আমি যতদূর জানি বা বুঝতে পারি বলা ভালো, মুখ্যমন্ত্রী এই সমস্ত ব্যাপারে অত্যন্ত উদার এবং মুক্তমনা। ঠিক যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে একটা আধুনিক তৃণমূল করার চেষ্টা করছেন, সেখানে ঠিক সেরকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভিত্তিটা তৃণমূল কংগ্রেসের তৈরি করেছেন, তুমি দেখবে যে অনেক মানুষকে নিয়ে অনেক বিতর্ক আছে। কবির সুমনকে নিয়ে হাজারো বিতর্ক ছিল একটা সময়, এখনো আছে। কিন্তু কবির সুমনের যে যোগ্যতা, তার যে সঙ্গীতে অবদান, হ্যাঁ, তার যে ভাষ্য, সুমনের যে কথা, তার যে গুরুত্ব, তার যে সাহিত্যে গুরুত্ব, তার যে সমাজে গুরুত্ব, এইটাকে রেকগনাইজ করতে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো দ্বিধা করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কবির সুমনকে একসময় সাংসদ করেছেন, একইভাবে বঙ্গবিভূষণ দিয়েছেন, কোনো দ্বিধা হয়নি তাতে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা পারেন। যাই হোক, সেটা অন্য আলোচনা। এখন কথা হচ্ছে যে কাঞ্চনের ক্ষেত্রে আহ, আহ, যে একজন শিল্পী, বিনোদন, একজন প্রফেশনাল শিল্পী, পেশাদার শিল্পী, বিনোদন জগতের, অন্তত এখনকার যে বিনোদন জগৎ, যেটা সোশ্যাল মিডিয়া খুব একটা বড় ভূমিকা প্লে করছে, একটা বড় রোল প্লে করছে, সেই জায়গায় এই ধরনের সেলিব্রিটিদের বিয়ে, তার আগের ছবি, তার পরের ছবি, হ্যাঁ, সেলিব্রিটি তিনি কোনো মহিলা সেলিব্রিটি তিনি সন্তান সম্ভবা হয়েছেন,
সেই ছবি, সন্তান হয়ে যাবার পরের ছবি। আমি বুঝতেই পারছি আমি রাজ চক্রবর্তীর কথা বলছি। তিনি শুধুমাত্র রাজ চক্রবর্তী এবং শুভশ্রী। রাজ একজন বিধায়ক তৃণমূল কংগ্রেসের। রাজ তার স্ত্রীকে চুম্বন করছেন, ওষ্ঠে ওষ্ঠ লাগিয়ে চুম্বন করছেন, এই ছবি সোশ্যাল মিডিয়ায় রাজ পোস্ট করেছেন, দ্বিধা করেননি, বেশ করেছেন। কিন্তু সেই সময় কেন তৃণমূল কংগ্রেস চুপ ছিল? তাহলে রাজও বিধায়ক, কাঞ্চনও বিধায়ক। কাঞ্চন তো তবু এমন কোন ছবি পোস্ট করেননি, তিনি হয়তো পাশাপাশি বসে আছেন, কিছু কথাবার্তা বলছেন, ঘনিষ্ঠ মুহূর্ত সেটাকে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। রাজ চক্রবর্তী আরো দু কদম এগিয়ে শেয়ার করেছেন, করতেই পারেন। হ্যাঁ, এবং আমি আবার বলছি, বিনোদন জগতের এই ধরনের কিছু ডিমান্ডও থাকে। এরা বিনোদন সাংবাদিকরা আরো ভালো বলতে পারবেন, বিনোদন এন্টারটেনমেন্ট রিপোর্টাররা আরো ভালো বলতে পারবেন যে এই জগতে এই ধরনের যারা কমার্শিয়াল আর্টিস্ট তাদের কি ডিমান্ড থাকে। এখন ধরো আমি এই ধরনের জগৎ থেকে মানুষকে নিয়েও আসবো, বিশেষ করে মুখ্যমন্ত্রীর কথা বলছি। মুখ্যমন্ত্রী একদম একটা দলটাকে যেভাবে তৈরি করতে চান, সবসময় কতটা তৈরি করতে পারেন কি পারেন না সেটা আলাদা কথা, কিন্তু যেভাবে চান, উনি যেটা চান সেটা হচ্ছে দলটা একটা বিভিন্ন পেশা থেকে আসা, যার বিভিন্ন সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে আসা, সমাজের বিভিন্ন স্তর থেকে আসা মানুষের একটা মঞ্চ তৈরি হোক। তৃণমূল কংগ্রেসকে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে চান। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে আধুনিক করতে চান, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিতের ওপর দাঁড়িয়ে দলটাকে আধুনিক করতে চান। সেই অবস্থায় এই ধরনের একটা মানে এইরকম একটা বিষয়ে যখন তৃণমূল ভবন থেকে যখন কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু, বিশেষ করে ব্রাত্য বসু, সুমন, ব্রাত্য বসু উইঙ্কেল টুইঙ্কেলের নাট্যকার ব্রাত্য বসু, তিনি তো সেই ধরনের ইন্টেলেকচুয়াল যে তিনি একটি রাজনৈতিক দলকে লাইন দেখাবেন। তিনি দলের লাইনে যাওয়ার চেয়ে তিনি যদি কোনো একটা রাজনৈতিক দলকে লাইন দেখাতে পারতেন বোধহয় আরো ভালো হতো। কিন্তু যাই হোক, সেটা যে কোনো কারণেই সেটা হয়ে উঠতে পারেনি। ব্রাত্য বসু যখন এটা সমালোচনা করেন বা একটা অবস্থান নেন, এবং অবস্থানটা আমি বলবো হয়তো এটা দলীয় অবস্থান, তুমি বলবে যে দেবঙ্গ এটা দলীয় অবস্থান, তারা শুধু মানে আমাদের কাছে বার্তাটা পৌঁছেছেন মাত্র। যদিও বা আবার দেখবে সুমন, এই নিয়েও একটু সংশয় থাকা যায়। আমরা কুণাল ঘোষের বিশেষ করে অনেকগুলো সাংবাদিক বৈঠক দেখেছি, যেটা কুণাল ঘোষ যিনি মুখপাত্র দলের, একজন মুখপাত্র, তিনি তো সবসময় মুখপাত্র, এবং তোমাদের মানে মনে রাখা দরকার কুণাল ঘোষ অত্যন্ত একজন সুচারু সাংবাদিক, এবং আজকে কুণাল ঘোষ একজন সুচারু রাজনীতিকও বটে। সুতরাং আমরা দেখেছি অনেক সময় কুণাল ঘোষ এমন কথা বলেন যেটা দলের সঙ্গে সামঞ্জস্য খায় না। হ্যাঁ, দলের সঙ্গে পরে দেখা যাচ্ছে দল হয়তো, মুখ্যমন্ত্রী নিজে হয়তো অন্য কথা বলে ফেললেন। আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কেসটা রেফার করছি এখানে। হ্যাঁ, তোমার মনে আছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় নয়না বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় সার্টিফাই করে গেলেন, তার আগে পর্যন্ত কুণাল ঘোষ কত রকমের কথা বললেন তুমি শুনেছো। আগেও এরকম আরো আগে হয়েছে, এখন আরো এই ধরনের ঘটনা ঘটেছে। সুতরাং এখন আমি জানি না তৃণমূল কংগ্রেসের কালীঘাট, ক্যামাক স্ট্রিট এবং এই যারা তোমার সাংবাদিক বৈঠক করেন যারা মুখপাত্র, তাদের সামঞ্জস্যে এখানে কোনো সমস্যা হয় নাকি এটাই স্ট্র্যাটেজি, এটা আমি বলতে পারবো না। কিন্তু অনেক সময় দেখা যায় যে ঠিক মিল খাচ্ছে না। যেমন এই রকম এই ঘটনাটা তোমায় যেটা বলছিলাম আমি, ধরো কুণাল ঘোষ যখন বলছেন যে এই সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন রকমের ছবি ইত্যাদি, তখন আমরা দেখলাম যে এই ধরনের সাংবাদিক সম্মেলন করা যেতে পারছে, কারণ খুবই একটা প্রশ্নহীন সাংবাদিকতা বা কাউকে অখুশি না করার সাংবাদিকতার একটা ঢল বা চলও কোনো কোনো ক্ষেত্রে শুরু হয়েছে। যদিও বা কুণাল ঘোষ স্বয়ং, আমি স্থির বিশ্বাস আমার এটা, কুণাল ঘোষ যদি সেদিনকে ওই সাংবাদিক মানে মুখপাত্রের চেয়ারে না বসে উল্টো দিকে সাংবাদিকের চেয়ারে বসতেন, তাহলে কুণাল ঘোষ অবশ্যই ওই সাংবাদিক কুণাল অবশ্যই মুখপাত্র কুণালকে প্রশ্ন করতেন যে তাহলে রাজ চক্রবর্তীর ক্ষেত্রে আপনারা নীরব রয়েছেন কেন? রাজ চক্রবর্তী তো এরকম ছবি প্রকাশ করেছেন, আপনারা নীরব কেন? কেন নুসরাত জাহানের টিকটক নিয়ে নৃত্যরতা নুসরাত, তারপরে সমুদ্র স্নানে নুসরাত, এই ধরনের বিভিন্ন ছবি যা সোশ্যাল মিডিয়ায় থাকে, আপনারা নীরব ছিলেন কেন?
এই প্রশ্ন কিন্তু করা সেদিনকে হয়নি, কিন্তু আমার স্থির বিশ্বাস সাংবাদিক হিসেবে কুণাল ঘোষ থাকলে তিনি মুখপাত্র কুণাল ঘোষকে এই প্রশ্ন করতেন। সুতরাং এই সমস্ত কিছু থেকেই আমি আবার করে সেই জায়গাটায় ফিরে আসতে চাইছি সুমন, সেটা হচ্ছে যে তাহলে কি অন্য কোনো কারণ আছে? এইটা শুধুমাত্র দেখানো হচ্ছে? এই কারণটাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুধু সামনে এনেছেন, নাকি আর কোনো কারণ আছে যেটা গোপন করা হচ্ছে? সুমন। ধন্যবাদ দেবক। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।